আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি ম্যাক্সিমাম মানুষই যে জিনিসটা করে যে 26A আর AIS দেখেই তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দেয়। এটা কিন্তু একটা বিপদ আমাদের কাছে ডেকে আনতে পারে। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার আগে আমাদের ব্যাংক স্টেটমেন্ট কিভাবে চেক করতে হয়। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে দেখব যে আমরা কি করে আমাদের ব্যাংক স্টেটমেন্ট ঠিক মতো রিভিউ করে তারপরে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা জমা করতে পারি। 1 নম্বর হলো ব্যাংক ইন্টারেস্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট আমাদের কাছে রাখবো প্রথম যে জিনিসটি রাখবো সেটা হলো ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংকের সেভিংস থেকে ইন্টারেস্ট আসতে পারে, এছাড়া এফডি থেকেও অনেকের ইন্টারেস্ট আসে। এফডি বলতে যারা MIS টাইপ এফডি যেগুলো করে রাখে সেখান থেকেও তাদের একটা ইন্টারেস্ট হতে পারে ব্যাংক স্টেটমেন্টে চলে আসলো। অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে সমস্ত ইন্টারেস্ট আমাদের 26A অথবা AIS এ আপডেট হলো না, সেক্ষেত্রে আমাদের ব্যাংক স্টেটমেন্ট চেক করে নেওয়া একান্ত প্রয়োজন। এবং আরো একটি কারণে আমাদের ব্যাংক স্টেটমেন্ট চেক করে নেওয়া প্রয়োজন, সেটা হলো PPF এর ইন্টারেস্ট। কেননা PPF এর ইন্টারেস্ট যেহেতু আমাদের এক্সেম্পটেড ইনকাম এবং PPF এর ইন্টারেস্ট এখনো পর্যন্ত আমাদের AIS এ কিন্তু শো করে না। কিন্তু PPF থেকে আপনি যেই ইন্টারেস্টটাই আর্ন করুন না কেন, 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, যে ইন্টারেস্টটাই আর্ন করুন না কেন সেটা কিন্তু আপনার এক্সেম্পটেড ইনকামের মধ্যে আপনাকে দেখাতে হবে। এর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করে নেওয়া একান্ত প্রয়োজন। 2 নম্বর হলো আপনার অন্য কোনো সোর্স থেকে যদি কোনো ধরনের কোনো ইনকাম আপনার এসে থাকে, যেরকম অনেক ব্যক্তি হতে পারে যে স্যালারিড পার্সন আছে কিন্তু সাথে সাথে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সে এজেন্সি নিয়ে রেখেছে, যার ফলে সেখান থেকে একটা সামান্য কিছু কমিশন আসে। এখন সেই কমিশনটা কম হওয়ার জন্য তার হয়তো খেয়ালও থাকে না সেই কমিশনটা তাকে দেখাতে হবে। এটা সবসময় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কমিশন হতে হবে এমন কোনো কথা নেই। আপনি হয়তো ছোটখাটো কোনো কাজ করলেন এবং সেখান থেকে একটা ইনকাম আপনি আর্ন করলেন, হতে পারে আপনার কোনো রেন্টাল ইনকাম আছে, হতে পারে আপনি কমিশন থেকে কোনো রোজগার করছেন, এরকম হতে পারে আপনি কারো কোনো ফ্ল্যাট বিক্রি করিয়ে দিয়েছেন, সেখান থেকে আপনি কোনো কমিশন পেয়েছেন। বিভিন্ন ধরনের রোজগার আপনার ক্ষেত্রে হতে পারে। সেই রোজগারের একটা এফেক্ট আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে আপনি অবশ্যই দেখিয়ে দিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ইনকাম গুলো হবে সেগুলো কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে আপনার ইনকামের মধ্যে ঢুকে যাবে। যদি আপনার রেন্ট বাবদ কোনো ইনকাম আসে তাহলে কিন্তু আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে সেটা ঢুকবে। 3 নম্বর হলো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড রিডেমশন। অনেক ক্ষেত্রে আপনি কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড রিডেম করেছেন এবং সেক্ষেত্রে দেখা যাবে আপনার ডিমেট অ্যাকাউন্ট থেকে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসছে। সেক্ষেত্রে আপনার ওই অ্যামাউন্ট দেখে আপনার মনে পড়ে যেতে পারে যে আপনার কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড আপনি রিডেম করেছেন। আবার এরকমও অনেক সময় হয় আপনার ডিমেট অ্যাকাউন্টে টাকা পড়ে রয়েছে, সেই টাকা আপনি ইউজ করেননি, কিন্তু অনেকদিন ডিমেট অ্যাকাউন্টে পড়ার পরে ডিমেট অ্যাকাউন্টে একসময় ক্লিয়ার হয়েছে, অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এবার 5 বছর পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোনো কারণে যদি প্রশ্ন করে যে এই 2 লাখ টাকা, ধরে নিলাম 2 লাখ টাকা আপনার ডিমেট অ্যাকাউন্ট থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে এসছে, এই 2 লাখ টাকাটা আসলো কোথা থেকে? এখন ওই রোজগারের উপর ট্যাক্স আপনি আগে দিয়ে ফেলেছেন, এই টাকা আপনার ডিমেট অ্যাকাউন্টে এসছে এবং ডিমেট অ্যাকাউন্ট থেকে আবার দেখা যাবে আপনার সেভিংস অ্যাকাউন্টে এসছে। এর জন্য আপনাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, কিন্তু তার ট্র্যাক রাখা আপনার একান্ত প্রয়োজন। কেননা আপনি 5 বছর পরে মনে রাখতে পারবেন না যে এই 2 লাখ টাকাটা আপনার কোথা থেকে এসছে, এবং কোনো সময় আমি ধরে নিলাম সব থেকে খারাপ পরিস্থিতি যে আপনাকে প্রশ্ন করা হলো যে ওই টাকাটা আপনার কোথা থেকে এসছে, সেক্ষেত্রে আপনার কাছে একটা ট্র্যাক রাখা দরকার। তার জন্য কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করে নেওয়া একান্ত প্রয়োজন। 4 নম্বর হলো ক্যাশ ডিপোজিট। এখন আপনি স্যালারিড পার্সন, আপনার কাছে ক্যাশ ডিপোজিট হওয়ার কোনো ধরনের কোনো কথাই নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে টাকা ইনকাম করছেন সেটা আপনার অফিস আপনাকে চেকের মাধ্যমে অথবা অনলাইনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। এবার দেখা গেল হঠাৎ করে একটা 1 লাখ টাকার কোনো ডিপোজিট আপনার ব্যাংকে হয়েছে। এখন তার ট্র্যাক রাখাও কিন্তু আপনার প্রয়োজন। সেটা হতে পারে আপনার কোনো বিজনেস আছে সেখান থেকে আপনার হয়েছে, আবার এরকমও হতে পারে আপনার বাড়িতে কারো বিয়ে আছে এবং বিয়ের জন্য দেখা গেল যে আপনি 5 লাখ টাকা ক্যাশ তুলেছিলেন, কেননা আপনার ওটা খরচা হবে এবং সেই ধরনের খরচা ম্যাক্সিমামই আপনাকে ক্যাশে করতে হয়, কেননা আপনি কোনো ক্যাটারারকে পেমেন্ট করবেন, কোনো ডেকোরেটরকে পেমেন্ট করবেন। এবার দেখা গেল যে এই 1 লাখ টাকা আপনি এক্সট্রা তুলে ফেলেছেন এবং সেই টাকাটা আপনি আবার আপনার ব্যাংকে ডিপোজিট করলেন। এই যে ডিপোজিট গুলো আছে সেই ডিপোজিট গুলো আপনাকে কিন্তু ট্র্যাক রাখা একান্ত প্রয়োজন। আবার বলছি যে 5 বছর পরে হয়তো আপনার কাছে মনে থাকবে না যে এই ধরনের জিনিস কেন আপনার সাথে ঘটেছে। সুতরাং আপনি যদি এক জায়গায় নোট করে রাখেন যে কি কারণে আপনার এত টাকা ক্যাশ জমা পড়েছে, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি কোনো সমস্যা আপনার আসার থাকে সেই সমস্যা আর আপনার কাছে আসবে না, বা আসলেও সেই সমস্যা আপনাকে ছুতে পারবে না অ্যাটলিস্ট। 5 নম্বর, দেখা গেল আপনি কোনো রিলেটিভের কাছ থেকে কোনো টাকা পেয়েছেন, আপনার বাবা, আপনার দেখা গেল কাকা অথবা ভাই বোন কেউ আপনাকে একটা টাকা দিয়েছে, সেক্ষেত্রে কি হবে? এখন রিলেটিভদের কাছ থেকে আমরা যদি কোনো ধরনের কোনো টাকা পাই, সেটা যদি আমরা গিফট হিসাবে পাই তাহলে কিন্তু পুরোপুরি এক্সেম্পটেড সেই টাকা। এছাড়া আমরা যদি বিয়ের দিনে আমরা কোনো গিফট
পাই, এই ধরনের ক্যাশ পাই বা অন্য কোনো জিনিস পাই, সেটাও কিন্তু পুরোপুরি ধরনের এক্সেম্পটেড ইনকাম। এক্ষেত্রে আপনি যদি আপনার রিলেটিভের কাছ থেকে গিফট পান, সেটাও আপনাকে নোট করে রাখতে হবে যে আপনি অমুক ব্যক্তির কাছ থেকে এই গিফটটা পেয়েছেন, কেননা সেই গিফটটা বড় এক অঙ্কের অ্যামাউন্টও হতে পারে। আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, আপনার দাদুর কাছ থেকে পেয়েছেন, আপনি সেটা নোট করে রাখলেন। আবার এরকমও হতে পারে আপনি লোন নিয়েছেন তাদের কাছ থেকে কোন একটি কাজ করার জন্য, আপনার বাড়ি তৈরি করার জন্য অথবা ছেলে মেয়ের পড়াশোনার জন্য, সেক্ষেত্রে সেটাকেও আপনি নোট করে রাখলেন। কেননা এই নোটগুলো যদি আপনি না রাখেন, সেটার ক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে। সেটাই হলো আমাদের 6 নম্বর পয়েন্ট, রিসিভ মানি ফ্রম ফ্রেন্ড। আপনি যদি কোনো বন্ধু বান্ধব অথবা পরিচিত কারোর কাছ থেকে কোনো টাকা নিলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু যে 50,000 টাকা পর্যন্ত যে টাকা রয়েছে, যদি কোনো গিফট পান সেটার উপর কোনো ট্যাক্স লাগবে না। 50,000-এর ওপরের অ্যামাউন্টের উপর আপনাকে কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হবে। এইবার আপনি যদি নোট না রাখেন যে ওই টাকাটি আপনি লোন নিয়েছেন না আপনি গিফট পেয়েছেন, সেক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতে পারে। আপনি ধরে নিলাম তার কাছ থেকে লোন নিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ট্র্যাক রাখবেন যে 2025-এ আপনি অমুক ব্যক্তির কাছ থেকে এই 5 লাখ টাকা নিয়েছিলেন লোন বাবদ। এবার আপনাকে কোনো সময় যদি প্রয়োজন হয়, দেখাতে হবে কিন্তু সেই টাকা আবার আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ফেরত গেছে। যদি দুটো ট্রানজাকশনই আপনার ঘটে থাকে, সেম ইয়ারে হতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি দুটো ট্রানজাকশন ঘটে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমে যাবে। কিন্তু দুটো ট্রানজাকশন যদি না ঘটে, একটা ট্রানজাকশন ঘটে আছে আর একটা ট্রানজাকশন দীর্ঘদিন হয়ে গেছে, অনেক বছর পেরিয়ে গেছে, তারপরেও হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার। অথবা আপনি যদি ট্র্যাক না রাখেন যে কবে তার টাকা নিয়েছেন আর কবে তার টাকা ফেরত দিয়েছেন, যখন হয়তো আপনার প্রয়োজন পড়লো তখন আপনি খুঁজেই পাচ্ছেন না সেই ট্রানজাকশনটি কোথা থেকে হয়েছে। আবার এরকম হতে পারে যে আপনি 5 লাখ টাকা নিয়েছেন এসবিআই এ, এইবার আপনি 3 বছর পরে সেই টাকা আপনি ফেরত দিচ্ছেন, এসবিআই অ্যাকাউন্ট ততক্ষণে আপনি বন্ধ করে দিয়েছেন। এবার আপনি ব্যাংক অফ বরোদা থেকে সেই টাকা আবার তাকে ফেরত দিয়েছেন। এবার আপনি যখন এসবিআই দেখলেন যে 3 বছর পরে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধই হয়ে গেছে, আপনি আর খুঁজে পাচ্ছেন না। এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে তৈরি হতে পারে। সুতরাং আপনি যখনই ওই টাকাটি পেয়েছেন অথবা টাকাটি ফেরত দেবেন, আপনার ডায়েরিতে নোট করে রাখুন যে আমি এই ব্যাংক থেকে এই চেক নম্বরে তার কাছ থেকে তাকে টাকা ফেরত দিয়েছি এবং এই ডেটে তার কাছ থেকে টাকা নিয়েছি। 7 নম্বর হলো, আজকের দিনে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক অ্যাপই আছে যারা আমাদের বিভিন্ন ধরনের ক্যাশব্যাক দিয়ে থাকে, এবং সেই ক্যাশব্যাক যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে, সেটাও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়ে দেওয়া প্রয়োজন আছে। এছাড়াও ক্যাশব্যাক ছাড়া আমরা বিভিন্ন ধরনের সাবসিডি পেয়ে থাকি, যার মধ্যে কমন যেটি হলো সেটা হলো গ্যাসের সাবসিডি। এবার গ্যাসের যে সাবসিডি, সেটা 15 টাকা হোক, 18, 20 টাকা যেটাই হোক না কেন, আপনি দেখা গেল বছরে 5 বার অথবা 6 বার পেলে, এবার সেইটা 100 টাকা হয়ে যাচ্ছে। সেই টাকাটা যেগুলো আপনি রিসিভ করেছেন সেটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি এই টাকা গ্যাস সাবসিডি বাবদ পেয়েছেন। তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স যে রিটার্নটি হবে সেটা সঠিকভাবে হবে। 8 নম্বর হলো লাইফ ইন্স্যুরেন্স ম্যাচিউরিটি। লাইফ ইন্স্যুরেন্স থেকে আমরা যদি কোনো টাকা পাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভুলেই যাই যে লাইফ ইন্স্যুরেন্সের কোনো ম্যাচিউরিটি হয়েছে এবং সেখান থেকে আমরা কোনো ধরনের কোনো টাকা পেয়েছি। তার একটা বড় কারণ হলো ম্যাক্সিমাম মানুষই মনে করে লাইফ ইন্স্যুরেন্স থেকে কোনো টাকা পাওয়া গেলে সেটা বোধহয় পুরোপুরি রকম ভাবে ট্যাক্স ফ্রি ইনকাম। এটা কিন্তু একেবারেই নয়। লাইফ ইন্স্যুরেন্স থেকে যে আমরা টাকা পাই তার মধ্যেও কিন্তু বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। আপনারা যদি ডেসক্রিপশনে দেওয়া একটি ভিডিও রয়েছে অথবা আমি আই বাটনে দিয়ে রাখবো, এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কোন কোন ক্ষেত্রে আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে আপনি যদি কোনো টাকা পান আপনার সেই ইনকাম ট্যাক্স ফ্রি হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। সুতরাং লাইফ ইন্স্যুরেন্স থেকে যদি কোনো টাকা পান, এটা একেবারেই মনে করবেন না ওটা পুরোপুরি রকম ভাবে ট্যাক্স ফ্রি। আগে ভিডিওটি দেখে নিন, তারপরে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করবেন। 9 নম্বর হলো এক্সপেন্সেস। অনেক ব্যক্তি আছে দেখা গেল বছরে 10 লাখ টাকা সে স্যালারি পাচ্ছে, এবার 10 লাখ টাকা স্যালারি পাওয়ার পর তার ব্যাংক থেকে 1 টাকা উঠছে না। তখন ইনকাম ট্যাক্সের কাছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসবে যে একজন ব্যক্তি যদি 10 লাখ টাকা স্যালারি পায়, সে 1 টাকাও ব্যাংক থেকে না তুলে কিভাবে তার সংসার চালাচ্ছে। হতে পারে আপনার ফ্যামিলির অন্য কেউ আপনার সংসার চালাচ্ছে, এখনো আপনার বাবা মা জীবিত আছে, তারা আপনার সমস্ত খরচা বহন করছে। আবার এরকমও হতে পারে আপনার অন্য কোনো জায়গা থেকে আপনার কোনো ধরনের কোনো রোজগার আছে, সেখান থেকে আপনার সংসার চলছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু অ্যাজিউম করে নেবে আপনার অন্য কোনো জায়গা থেকে কোনো ইনকাম আছে এবং সেই ইনকাম ক্যাশে আপনার কাছে আসছে এবং সেই টাকা থেকে আপনি কিন্তু আপনার সংসার চালাচ্ছেন। এছাড়াও নেক্সট বছর থেকে যখন ইনকাম ট্যাক্সের নতুন রুলস আসবে, তখন থেকে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আরো একটি পাওয়ার যোগ হবে, যেটা হলো আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চেক করতে পারবে যে
আপনার লাইফস্টাইল কিরকম। একদিকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের কোনো টাকা তুলছেন না, এইবার দেখা যাচ্ছে যে আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অথবা দেখা যাচ্ছে আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে আপনার এই খরচা কে বহন করছে। সুতরাং আপনার খরচও কিন্তু আপনার লাইফস্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর 10 নম্বর, দেখা গেল আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি বিভিন্ন লোককে টাকা দিয়েছেন, হতে পারে আপনার এক বন্ধুকে 5 লাখ টাকা দিয়েছেন। এবার সেটা কি কারণে দিয়েছেন সেটাও নোট করে রাখা কিন্তু একান্ত প্রয়োজন। বিভিন্ন কারণ হতে পারে সেই বন্ধু আপনাকে আগে কখনো 5 লাখ টাকা লোন হিসাবে দিয়েছিল, সেটা তাকে ফেরত দিয়েছেন। আবার হতে পারে তাকে কোনো ফ্রেশ লোন আপনি দিয়েছেন এবং ভবিষ্যতে তার কাছ থেকে ওই 5 লাখ টাকা যখন আপনি পাবেন সেটাও কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে। আবার সেটা বন্ধুর বদলে আপনার কোনো রিলেটিভ হতে পারে, আপনার ভাই বোন সন্তান হতে পারে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু নোট করে রাখতে হবে সেটা আপনি গিফট দিয়েছেন নাকি লোন দিয়েছেন। তাহলে কিন্তু ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনি তার সঠিক উত্তর দিতে পারবেন এবং আপনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা আসবে না। আশা করি ভিডিওটি থেকে আপনাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।